কলকাতার ভিক্টোরিয়া, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা। সেই ভিক্টোরিয়ায় নাকি সেজে উঠেছে নতুন রূপে। 3D লাইটিং সহ আজ ভিক্টোরিয়ার এই সেজে ওঠার কথা শুনে মনটা আজকে অনেক উল্লাসে মেতে উঠল। তা চলো আজকে নতুন রূপে ভিক্টোরিয়ার সাজটাকে দেখা যাক। আমার ভিক্টোরিয়া আসা, দেখি কতটা কি তুলতে পারি। শীতের মরশুম মানেই ঘোরার আলাদাই অনুভূতি, আর সেটা যদি হয় কলকাতার ভিক্টোরিয়ায়, তাহলে কিন্তু একটু অন্যরকম অনুভূতিটা সামনে চলে আসে। কারণ কাপল থেকে শুরু করে ফ্যামিলি অনেকজনই কিন্তু ভিক্টোরিয়াটাকে খুব পছন্দের জায়গা মনে করে। তা আজ সেই ভিক্টোরিয়ার টানেই কিন্তু চলে আসলাম বাড়ি থেকে 70 থেকে 80 কিলোমিটার দূরে। টিকিটটা নেওয়া মাত্রই আমি এইটুকুনি ভাবছিলাম আজকের সন্ধ্যাটা কখন নামবে আর দেখতে পাবো 3D লাইট শো। ভিক্টোরিয়া কিন্তু দিনের বেলায় অনবদ্য সুন্দর দেখতে, আর রাতের লাইটিং শো সেটা তো একটু পরেই দেখতে পারবেন। তো চলো বেশি না কথা বাড়িয়ে একটু সিনেমাটিক শোয়ের মাধ্যমে দেখে না যাক আজকের মূল আকর্ষণীয় লাইটিংগুলোকে। ভিক্টোরিয়ার সৌন্দর্য দেখতে দেখতে একটু সামনে দিয়ে প্রবেশ করলাম। আজকে কিন্তু এই ভিডিওটা একটু ইনফরমেটিভ টাইপের, কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন কত টাকা প্রবেশে লাগে সেই 3D লাইট শো দেখতে, আর তার পাশাপাশি কবে বন্ধ থাকে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আপনাদের জানিয়ে দেবো। আর যেটা অনেকেরই অজানা, সেটা কিন্তু এই ভিক্টোরিয়ার যে 3D লাইট শো সেটা কিন্তু এক এক দিন এক এক ভাষায় হতে থাকে। সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে বলে দেবো কোন দিন কোন ভাষায় এই 3D লাইট শো হয়ে থাকে। তা চলুন একটু এগোনো যাক, আর খুব বেশি ভিক্টোরিয়ার চারিদিক না দেখিয়ে একদম 3D লাইট শোর দিকেই আমরা এগোতে থাকি। কারণ এই সবগুলো সৌন্দর্য আপনারা অবভিয়াসলি অনেক ভিডিওতেই হয়তো দেখেছেন, কিন্তু 3D লাইট শো দেখা সৌভাগ্য কিন্তু অনেকেরই হয় না। সামনে থেকে দেখতে পাচ্ছেন টুইসডে, ফ্রাইডে এবং সানডে কিন্তু বেঙ্গলি হয়, আর তার বাদ বাকি ইংলিশ এবং হিন্দি। 100 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা কিন্তু প্রবেশ করলাম সেই ভিক্টোরিয়ার মাঝে। আর 3D লাইট শো কিন্তু 6:30 থেকে শুরু হয়, সন্ধে 6:30, আর শেষ হয় কখন সেটা তো দেখতে দেখতে ভুলেই গেছিলাম। টিকিটটা নিয়ে সামনের দিকে এগোচ্ছি। একদম কিন্তু নর্মাল যে কালার, যেটা লাইট শো এখনো শুরু হয়নি, সেই কালারেই কিন্তু এখনো ভিক্টোরিয়াকে দেখা যাচ্ছে। তা ভিক্টোরিয়া মেমোরিয়াল একটু পরেই শুরু হবে লাইটিং শো। খুব তাড়াহুড়ো করেই কিন্তু এগোচ্ছিলাম, আর একটা জায়গার সন্ধানে ছিলাম যে জায়গাটা আমাকে সুন্দরভাবে জিনিসটাকে তুলতে সাহায্য করবে। তা চলো এটা শুরু হওয়ার মুহূর্তগুলো আপনাদের দেখানো যাক। যদিও মানুষের হৃদয়ে কিন্তু জায়গা করে নেওয়া সময় সাপেক্ষ, হট করে কিন্তু হয় না। তাই এতদিন পরে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, একটু শারীরিক সমস্যার জন্য। কারণ এই জিনিসগুলো কিন্তু মানুষের জীবনে ঘটতেই থাকে। তা এতদিন পরে জানি না কে কে মনে রেখেছে। তা ভিডিওটি কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করে কিন্তু থাকবেন। সোমবার কিন্তু ভিক্টোরিয়ার লাইট শো বন্ধ থাকে। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক প্রচন্ড বৃষ্টি বাদলার মধ্যে নৌকো ফেরালেন 1690 24 আগস্ট। আমাদের সমাজে প্রতিষ্ঠিত হলো। এটা ভারী হলো ব্যাপার। যে লোক বাংলাকে ইংরেজের হাতে তুলে দিল, সেই লোকই আমার দুর্গাপুজো চালু করলো। আমার দারুণ মজা লাগছিল। যে চকচকে তেল মেখে 4 ঘোড়ার গাড়ি চলে চান করতে যায়, তার একটা বেপরোয়া গ্ল্যামার আছে, এটা মানবে তো? সাহেব আর বাঙালি মিলেমিশে 1817 সালে এমন একটা কাজ করলো যা না থাকলে বেঙ্গল রেনেসাই হতো না।
শুধু ঠাকুর পরিবারের কথা বলতে গেলেই তো হারিয়ে পড়ব। এখানে হয় এক একটা লোকের মধ্যে বসবে। এগুলো পরে প্রমাণ করে ওরা সময়ের চেয়ে কত এগিয়েছিল। বিবেকানন্দকে শুনতে হয়েছে, তিনি নাকি সেটা শুধুমাত্র চেষ্টা করতেন। 70-এর দশকে একদল ছেলে নিয়ে নকশা আন্দোলনের মাধ্যমে সেরকমই একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বুলেট আর বোমার প্রতিক্রিয়া ভীষণ বাড়াত। আর তখন তো রাজনীতি ছিল অনেক ভোটার চলে। রাত্রি জুড়ে বোমা পুলিশের চিকিৎসা। দিনের বেলা গঙ্গা জুড়ে উজ্জ্বল যুবকদের লাশ মিশে দেওয়া আদর্শ প্রথা স্থাপন করেছেন হাবিজাবির উদ্দেশ্য নিয়ে, কিন্তু তার নোবেল প্রাইজ এখন আমার অহংকারের প্রথম পক্ষে। আমি রাজধানীর পর থেকে 1911 বসে পড়লাম, কিন্তু 2 বছর পরে আমার মাথায় এমন মুখে উঠল যার জন্ম আমার নয়। নোবেল কমিটি বলল রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রাইজ দেওয়া হচ্ছে because of his profoundly sensitive, fresh and beautiful verse. প্রথম ভারতীয় নোবেল পেলেন। সত্যি ভাবা যায় না বল, একটা শহর থেকে 6 জন নোবেল লরিয়েট এবং 5টা আলাদা ক্ষেত্রে কাজের জন্য। 1902-এ পেয়েছেন রোনাল্ড রস চিকিৎসাবিদ্যার জন্য। 1930-এ ফিজিক্সে নোবেল পেলেন সিভি রামান। 1979-তে মাদার তেরেসা পেলেন নোবেল শান্তি পুরস্কার। 1998-তে পেলেন অমর্ত্য সেন ইকোনমিক্সে। আবারও 2019-এ পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এবারও ইকোনমিক্স। মাইকেল মধুসূদন দত্ত কি বাংলা কাব্যের বাঁক বদল ঘটাতে পারতেন যদি মিলিটারের প্রভাব না পড়ত? আর বঙ্কিমচন্দ্র উনি কি বাংলায় প্রথম উপন্যাস লিখতে পারতেন যদি ওয়াল্টার স্কট না পড়া থাকতেন? কি হাবিজাবি বকছো? মনে রেখো, শহীদ ক্ষুদিরাম বসুর মরদেহ তোমার রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় হাজার হাজার লোক ফুল ছুঁড়েছে। তোমার রাইটার্স বিল্ডিং এ অত্যাচারী ব্রিটিশকে গুলি করার পর আত্মঘাতী হয়েছেন বিনয়, বাদল, দীনেশ। তোমার বিখ্যাত ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, যার কাপড়কে জানতো প্যারিস থেকে, নিজের সব ইউরোপীয় পোশাক নিয়ে খালি হাতে করেছিলেন। আর তিনি আলিপুর বোমা মামলায় যাকে ছাড়িয়ে এনেছিলেন সেই অরবিন্দ ঘোষ ছিলেন পরিবার পেট্রোলিসে। আরে বাবা, তুমি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির শহর। মুক্তিযুদ্ধের সময় 1971-এ এখনো অনেকে আসছে, কলকাতা তো কাউকে ফেরায় না। শেষমেশ সবাইকে খাবার খায় বা বিরিয়ানি। এই যে দুটো নাম বললে, এই খাবারগুলোই কলকাতায় আসতো না যদি না আরেক পরাজিতকে কলকাতা সসম্মানে ঠাঁই দিত। সেটা আবার কিরকম? ওয়াজিদ আলী শাহ, হাউদের নবাব। আমার মনে হয় সেরা ভিলেন হলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন আইএফএ ফাইনালে 2-1 গোলে মোহনবাগান হারিয়ে দিল সাহিত্যে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট। ভাবছেন পরাধীন দেশে ইংরেজ টিমকে হারাচ্ছে কোথায়, যা সত্যের ভারতীয় কলকাতার ইতিহাসে জঞ্জল করছে সেই ওই স্বাধীনতাগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। তার আগে 139 বছর ধরে আমি ছিলাম রাজধানী। ব্রিটিশ ভারতের মোস্ট ইম্পর্টেন্ট শহর। বলছেন কি, কিন্তু গর্বের ব্যাপার। কলকাতায় তখন স্বাধীনতা আন্দোলনের ওদিকে তাকালে রেসকোর্সের ঘোরতলে থাকাও নামে, আর অন্যদিকে ক্লাবে ক্লাবে কোট প্যান্ট করা কলকাতায় আমাদের ইংরেজি আনা। সবার ভয়ে তার সারা গায়ে গোবর লেপে দিয়ে ব্ল্যাক আউট করা হয়।
আর অন্য লোকেরা তাদের ডিঙিয়ে